অপচয় এই শব্দটারও যেন অপচয় হয় জনসংখ্যায় বড়, অন্তরে বড় এবং ভূগোলে ছোট একটা এই দেশটায়। আমরা অপচয় দিয়ে কি শুরু করলাম করোনার সময়টা, নাকি পুরো লকডাউনটাই অপচয়ে গেল? এই সময় নানান কিছু নিয়ে আমরা কথা শুনেছি, কখনো পিপির সংকট, কখনো ত্রাণ নিয়ে এক ধরনের হইচই, কখনো সময়ের ত্রাণ, কখনো অসময়ের ত্রাণ, কখনো সময়ের ধান কাটা, কখনো অসময়ে অনেক অনেক মানুষের আনাগোনা। সব কিছুই কি অপচয় হচ্ছে? সেই সব নিয়ে আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন, অপচয় অপচয় করোনা। যারা আছেন স্টুডিওতে পেয়েছি আমরা দেশ রূপান্তরের যুগ্ম সম্পাদককে গাজী নাসিরউদ্দিন খোকন, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর যারা সংযুক্ত হয়েছেন যার যার অবস্থান থেকে, আমাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান আছেন। আমরা প্রধানমন্ত্রীর এইচডিসি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ককে পেয়েছি, তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আবুল কালাম আজাদ। ডক্টর নাজনীন আহমেদ আমাদের সঙ্গে আছেন, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো এবং এবিসিসিআই এর সাবেক সভাপতি, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, তিনিও আছেন আমাদের সঙ্গে সংযুক্ত। অপচয় করোনা এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই একটু ডক্টর নাজনীন আহমেদের কাছ থেকে শুনতে চাই। এইসব নিয়ে ডক্টর নাজনীন আহমেদ বেশ সোচ্চার, এবং অসময়ে অনেক কিছু আমরা করে ফেলছি কিনা, নাকি ঠিকঠাক করে জানছি না, বুঝছি না, এটা কি ডেলিভারেট নাকি অজ্ঞতার কারণে? আমরা ডক্টর নাজনীনের কাছ থেকে প্রথমে শুনতে চাই। নাজনীন আহমেদ, আমরা অপচয় করোনা নিয়ে যে আলোচনাটার সূত্রপাত করেছি, এই বিষয় নিয়ে আপনি বেশ কদিন ধরেই লিখছেন, বলছেন, আমরা কি করোনার এই কালটা অপচয় দিয়ে শুরু করলাম? নাজনীন আহমেদ শুনতে পাচ্ছেন বোধহয়, আমরা তার কাছ থেকে পরে নিব। গাজী নাসিরউদ্দিন খোকন। অপচয়ের তো মানে অপচয় যে আমরা করি সেটা তো একটা নিত্যদিনের অভ্যাসের মতো একটা ব্যাপার। আর আমাদের যদি সমাজ জীবন দেখেন, রাষ্ট্রীয় জীবন দেখেন, সেখানে কিছু কিছু অপচয় হচ্ছে নিয়ম সিদ্ধ আর কি, মানে সিস্টেম লস যেটা বলেন। তো সিস্টেম লসের একটা ব্যাপার আছে, সেটা ধরেন আমাদের অর্থনীতিতে কিংবা বলেন সমাজ জীবনে। অর্থনীতিতে একটা সিস্টেম লসটা মেনে নেয় আর কি। এখন হচ্ছে আমরা হচ্ছে ডেলিভারেট কোনো অপচয় করছে কিনা, আমরা মানে জেনে বুঝে একদম। এখন সেটা নিয়ে একটা না জেনে অজ্ঞতা, আর একটা হলো জেনে বুঝে। ডেলিভারেটটাই জানতে চেয়েছি, যে এখানে ডেলিভারেট মানে যদি একদম আজকের কথাটা বলি, এই গার্মেন্টস খুলে দাও, দুদিন আগেই আসলে চুপে চাপে একটু একটু করে গার্মেন্টস চলছিল নারায়ণগঞ্জ এবং গাজীপুরে, এবং সেটা নিয়ে আজকে একটা ফর্মাল মিটিং হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং হলো, এবং সেখানে মোটামুটি একটু আনুষ্ঠানিকভাবেই বলা হয়েছে, যদিও 5 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন মানার কথা। এই গার্মেন্টস সেক্টর নিয়েই মানে নানা রকমের ব্যাপার হচ্ছে এই লকডাউন শুরু হওয়ার পর থেকে। একবার ছুটি নয়, একবার বাড়িতে ফেরত যাচ্ছে, আবার লুকিয়ে লুকিয়ে আসছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ ছাঁটাই হচ্ছে, কখনো প্রণোদনা হচ্ছে ইত্যাদি। পুরো ব্যাপারটাই কি সেটা হচ্ছে, আমি যদি বলি এখন ওটা একটু লম্বা কাহিনী হয়ে যাবে। আমাদের দেশে ধরেন আমরা ইদানিং যেমন আগে যেমন আমাদের এখানে রেল শ্রমিকদের, পাট শ্রমিকদের বিক্ষোভের একটা সংগ্রামের ইতিহাস ছিল, এখন ধরেন হচ্ছে যখন থেকে আমাদের পোশাক শিল্পে আমরা যখন বেশ এগিয়ে গেলাম, তখন থেকে ধরেন 90 দশকের পর থেকে মোটামুটি যে পোশাক খাতের অনেক শ্রমিক হলো, এবং সেখানে তারা প্রায় বেতন বোনাসের জন্য রাস্তা আটকে দেয়, আন্দোলন করে, আমরা মিডিয়ার লোকজন সেগুলি কাভার করি। তো এইভাবে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, যেহেতু আমাদের এটা এখন হচ্ছে সবচেয়ে বড় সেক্টর আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের। তো এখন হচ্ছে আমাদের জনগণের মধ্যে এবং হচ্ছে আমাদের পলিসি যারা মেক করেন তাদের মধ্যেও এটা আসলে সত্যিও এবং পারসেপশনও, তো তারা হচ্ছে আমাদের অর্থনীতির অনেকখানি এবং অর্থনীতির প্রাণ বলে আর কি। ওনারা যখন কথা বলেন ওনারাও তাই দাবি করেন যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ওনারা অর্জন করেন, সেটা সত্যি।
এবং ব্যাপারটা হচ্ছে সেটার বিনিময়ে, সেটারকে অজুহাত দেখিয়ে, আমি আমার ভাষাটা হয়তো একটু কর্কশ হচ্ছে, আমি দুঃখিত সেজন্য, তারা নানান সময় নানান ধরনের সরকারের কাছ থেকে প্রণোদনা চান, তারপরে তাদেরকে বলেন যে এই ট্যাক্স কিংবা ওই অমুক যা নানান দিক থেকে হচ্ছে সরকারের কাছ থেকে এই সুবিধাটা চান। তো সরকার প্রায় সময় এটা দেয়। এখন ইদানিং দেখবেন যে নানান জায়গায় আলোচনা এবং সেটা সত্যি দেখবেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী যিনি, উনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি একজন পোশাক খাতের ব্যবসায়ী। আমাদের এই কদিন আগে ধানমন্ডিতে নির্বাচিত হলেন, উনিও একজন সাবেক বিজিএমই এর একজন নেতা। তারপর দেখেন ঢাকার খুব জনপ্রিয় মেয়র হয়েছিলেন, উনিও একজন বিজিএমই এর নেতা ছিলেন। তো এরকম হচ্ছে বিজিএমই এর লোক, মানে লোকেরা হচ্ছে আমাদের সমাজে নেতৃত্বের, ঢাকার উত্তরের মেয়র, হ্যাঁ উত্তরের মেয়র, সরি, এরা হচ্ছে ওনারা হচ্ছে সমাজের এবং হচ্ছে রাজনীতির বিভিন্ন জায়গায় কিন্তু এখন নেতৃত্বের পর্যায়ে চলে যাচ্ছেন। তো বোঝা যায় হচ্ছে তাদের একটা বড় তারা হচ্ছে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে। যদিও সেটা সিদ্ধ কিনা সেটা প্রশ্নটা রাজনৈতিক, পরে প্রশ্ন করব। এখন ব্যাপার হচ্ছে যখন লকডাউনটা যখন ধরেন হচ্ছে আমাদের একটা সাধারণ ছুটির নামে সরকার বললো সাধারণ ছুটি, কিন্তু আমরা ধরে নিলাম যে অন্যান্য দেশের আদলে এটা হচ্ছে করোনাকে ঠেকানোর জন্য সমস্ত কিছু অবরুদ্ধ করে দেয়, যাতে যিনি যেখানে আছেন উনি ওখান থেকে নড়বেন না। আমরা দেখলাম হচ্ছে এরপরে যখন হলো 22 তারিখ সম্ভবত সরকারের ছুটি হলো, এরপরে হচ্ছে দলে দলে লোক গ্রামে গেল, এবং সেই যাওয়া সেটা নিয়ে হচ্ছে নাগরিক সমাজে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের মধ্যে ভীষণ, এবং মিডিয়াতে এটা ভীষণ একটা শোরগোল তুললো যে এই এই যে ঢাকাতেই তো হচ্ছে এই করোনার সেন্টার, নারায়ণগঞ্জের সেন্টার, সেখান থেকে এই লাখে লাখে লোক এভাবে অরক্ষিত অবস্থায় যে কোনো ধরনের নিয়ম কানুন না মেনে যে যেভাবে পারলো গেল, সেটা নিয়ে একটা ভীষণ শোরগোল উঠলো। এরপর আমরা দেখলাম যে হচ্ছে হঠাৎ করে গার্মেন্টসের লোকেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে, ওনারা বলেন যে ওনারা সরকারের সঙ্গে কথা বলেছেন, ওনারা এরা একটা মিটিংও করেছেন অবশ্য, তারা হচ্ছে হুট করে সবাইকে ডাকলো। তখন দেখলাম তখন মোটামুটি দেশে কিন্তু লকডাউনটা বেশ শক্ত ছিল, বেশ শক্ত ছিল, এবং গাড়ি ঘোড়া একদম ছিল না। ওনারা আমরা দেখলাম যে শ্রমিকরা হচ্ছে রাস্তা, প্রায় অনেক শ্রমিকই হচ্ছে 100 কিলোমিটার হেঁটে এসেছেন। সেইটা এক সমাজে এক ধরনের ভয়াবহ একটা প্রতিক্রিয়া তৈরি করলো। এরপরে দেখলেন যে তাদেরকে আবার যখন সমালোচনার মুখে সেটা বন্ধ করে দেওয়া হলো, কারখানা খোলার সিদ্ধান্ত থেকে তাদেরকে আবার ফেরত পাঠানো হলো। এই যে লকডাউনের মধ্যে যেখানে হচ্ছে এইটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে সংক্রমণ, এই রোগটা আসলে সংক্রমিত হয়, মানে এটা মানে আপনার কমিউনিকেবল ডিজিজ আর কি। তো এইরকম একটা জিনিস যেখানে হচ্ছে মানুষের সঙ্গে মানুষের এইখানে একটা সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, এই ধরনের কথাও কিন্তু চলে আসলো। সেই সময় যে সকলে যে গাদাগাদি করে যে সব লোকজন ঢাকা যাচ্ছে, ঢাকার থেকে আসছে, কোন ধরনের পরিকল্পনা ছাড়া তাদেরকে আনারও কোনো ব্যবস্থা ওনারা করেননি। আমি পোশাক কারখানার মালিকদেরকে বলছি, ওনারা যাবার কোনো ব্যবস্থা করেননি। এখন এই অবস্থা যখন চলছে, এখন কিন্তু এই যে গত 2-3 দিন ধরে দেখবেন কিন্তু আজকে কিন্তু আমরা সর্বোচ্চ রোগী শনাক্ত করেছে আজকে। গতকালও ছিল 497 জন, আজকে হচ্ছে 549 জন। আমাদের মানে আমাদের ইয়েটা হচ্ছে যে রেখাটা হচ্ছে একটু ঊর্ধ্বমুখী। এখন এই সময়ে কিন্তু শ্রমিকরা আবার এলো, এবং ওনারা হচ্ছে সরকার, ওনারা বলেন যে ওনারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করে নাকি ওনারা বলেছেন ওনারা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবেন, এক এক এলাকা ধরে বিশেষ আয়োজন করে নিয়ে আসবেন। গত 2-3 দিন ধরে এমনিতেই কাজ চলছিল, এখন এটাই আজকে একটু ফর্মালাইজ হলো। আমরা নিয়ে আসবেন। তার উপরে তারা, আমি যখন হচ্ছে আমাদের পত্রিকার রিপোর্টার, আমাদের সংবাদকর্মীরা যখন ওনাদেরকে জিজ্ঞেস করেছেন, ওনারা এমন ভাবে কথা বলেছেন, আমি নাম ধরে বলি, সালাম মুর্শেদি এমপি, উনি বলেছেন আমরা মানে শ্রমিকরা যদি এইভাবে গ্রাম থেকে আসে সেটা তো তাদের দোষ। আচ্ছা, আপনি আরো প্রশ্ন করতে পারবেন। আমাদের সঙ্গে বিসিসিআই এর সাবেক সভাপতি, হামিম গ্রুপের চেয়ারম্যান আছেন, ওনাকে প্রশ্ন করা যাবে। তার আগে আমি একটু অপচয়ের কথাটা বললেন না, আমি সেটা একটু আরো অনেক রকমের অপচয়ের প্রশ্ন আছে, রাজনৈতিক অপচয় ইত্যাদি নানান রকমের অপচয় আছে। আমি একটু এখানে ডক্টর নাজনীন আক্তার আছেন আমাদের সঙ্গে, নাজনীন আক্তারের কাছ থেকে একটু শুনে নিচ্ছি যে অপচয় কিছু ডেলিবারেট, কিছুটা অজ্ঞতা, এবং কিছুটা প্রেশার হিসেবেও অপচয়টাকে আমরা নানাভাবে ইউজ করছি। ডক্টর নাজনীন আহমেদ।
দেখুন আসলে আমি যেটা বলবো যে আমরা এই মুহূর্তে একটা সংকটে আছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই যে আমাদের একটা সংকট, এই সংকটটা জীবনের সংকট, এবং এই সংকটটা অর্থনৈতিক সংকট। এই সংকটটা এই মুহূর্তের সংকট, এই সংকটটা দীর্ঘমেয়াদী সংকট। কিন্তু এটা এমন না যে কালকে যদি ভাইরাসের এফেক্ট কমে যায় তারপরেই সবকিছু আমরা স্বাভাবিক চলে যেতে পারবো, তা কিন্তু নয়। এবং আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর পয়লা বৈশাখের আগে যে বক্তৃতাটা সেটা খেয়াল করে থাকেন, উনি যে প্রণোদনা প্যাকেজ গুলো বা যা কিছু বলছেন সেটা কিন্তু এই মুহূর্তে মধ্যমেয়াদে এবং আগামীর একটা লম্বা সময়ের জুড়ে কথা কিন্তু উনি বলেছেন। সেখান থেকে স্পষ্ট আমরা বুঝি যে রাষ্ট্র ব্যাপারটা অবহিত আছে, করতে করছি যতখানি যা করবো সেই জায়গায় আমাদের কিন্তু প্রয়াস হয়ে করতে হবে। এবং সেইখানে আমাদের যেহেতু আমরা একটা নিম্ন মধ্য এক দেশ, আমরা জাতিসংঘের বিচারে এখনো একটি দরিদ্র দেশ, সেই জন্য আমাদের কোনো জায়গায় কোনো রকম অবহেলার সুযোগ নাই। অর্থাৎ আমরা যদি মনে করি যে না ঠিক আছে আমাদের দেশে তো এখনো যে যত পরিমাণ জনসংখ্যা, রোগী তো অত বেশি না, বিষয়টা কিন্তু তা না। আমাদের সক্ষমতা দেখতে হবে যে আমাদের যে হেলথ সিস্টেম, আমাদের যে স্বাস্থ্যর যত ক্ষমতা আছে সেইখানে আমাদের ক্ষমতা কতটুকু। এবং আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, প্রতিটা পদক্ষেপ প্রত্যেকের জায়গায় রেসপন্সিবল হওয়ার প্রশ্ন আছে। আমি যদি লকডাউন অবস্থায় আমি বাইরে ঘোরাঘুরি করতে থাকি, সেটাও কিন্তু রাষ্ট্রের অপচয়। কারণ আমার কারণে 10টা মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, তার যদি সম্ভাবনা বাড়ে, সেটা রাষ্ট্রের অপচয়। আমাকে লকডাউন অবস্থায় ঘরে রাখার জন্য যত অফিসার্স, যতজনকে নিয়োগ করতে হয়েছে, এটা কেন করতে হবে? আমার জীবনের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে এত হয়রান কেন হতে হবে? এই জায়গাগুলো যেমন ব্যক্তি পর্যায়ে আমি দেখছি যে অপচয়, তেমনি আমি দেখছি যে গোষ্ঠী পর্যায়ে অপচয়। এবং সেইখানে আমাদের কিছু বলবো যে কিছু ডেলিবারেট অপচয় আছে। যেমন ধরেন অনেক রকম প্রণোদনা আছে, যে প্রণোদনাটা আমরা কি এখন চাইবো কিনা। আমি যেমন বলতে পারি যে যখন পোশাক খাতের প্রণোদনাটা চাওয়া হলো শুরুতেই, একেবারে তখনও কিন্তু কঠিন অবস্থাগুলো শুরু হয়নি। একটা মাস যেত, একটা মাসের বেতনটা তারা নিজেরা চালাতেন। তারপর যদি রাষ্ট্রকে বলতেন, তারা বাংলাদেশের সবচেয়ে অহংকারের জায়গা, আমি বলবো সবচেয়ে শক্তিশালী জায়গা। আমি সবসময় আমরা গর্ব করি, বাইরে বলি যে দ্বিতীয় বৃহত্তম আমাদের রপ্তানি, দ্বিতীয় বৃহত্তম পৃথিবীতে আমাদের তৈরি পোশাক খাত, আমাদের প্রধান রপ্তানি খাত। সেখানে তাদের যে দুর্বলতা তারা শুরুতেই দেখিয়ে ফেললেন। আমার কাছে মনে হচ্ছে এটাও এক ধরনের সাইকোলজিক্যাল অপচয়। অর্থাৎ মানুষের মনস্তত্ত্বে কিন্তু প্রচন্ড রকম প্রেশার তৈরি করে, লক্ষ লক্ষ শ্রমিকের মনস্তত্ত্বে প্রেশার তৈরি করে যে তাহলে আমাদের বেতনের কি হবে, ভাতার কি হবে। এবং পরবর্তীতে কিন্তু এই যে তারা বেতন দেওয়ার সময় ছুটে চলে আসলেন হেঁটে 70 মাইল, এটা কিন্তু সেই আশঙ্কা থেকে, সেই মনস্তত্ত্বের প্রভাব থেকে। কাজেই আমি মনে করি আমাদের এই যে চাওয়াটা, এইখানেও কিন্তু আমরা এক ধরনের সংযম সেটা মেনটেন করা দরকার ছিল। তারপর ধরে যেগুলো প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যেমন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি ডাক্তারদেরকে তারা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করছেন, তিনি তাদেরকে কিছু প্রণোদনা দিয়েছেন। কিন্তু সেই জায়গায় অন্য আরো অনেক ধরেন অফিসার্স আছে, তারা সবাই ফ্রন্ট লাইনে, সবার জন্য আক্রান্ত হলে আমি 5 লাখ 7 লাখ কিংবা 10 লাখ টাকা, এই যে বিষয়গুলো, এইটারও যেমন আমাদের তো সীমিত সম্পদ। এখন আমরা জানি করোনা ভাইরাসে আক্রান্ত হলে 80% শরীরে কোনো লক্ষণই দেখা যাবে না। কাজে তেমন একজন আক্রান্ত হলেও কি, অফিসার আক্রান্ত হলেও কি আমরা এই স্বাস্থ্য বীমাটা, এই প্রণোদনাটা দিব? আমার তো যাদের চাকরিকে এই মুহূর্তে ধরে রাখতে পারছে, সেইটাই তো তার জন্য সবচেয়ে বড় প্রণোদনা বলে আমি মনে করি। তবে হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকিতে যারা আছেন, সরাসরি রোগীদেরকে সেবা দিচ্ছেন, সেইখানে আমি মনে করি যে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়তি থাকা দরকার। পাশাপাশি কারো মৃত্যু হলে অফিসার তাদের সেই ক্ষেত্রে প্রণোদনা থাকতে পারে। অর্থাৎ প্রতিটা জায়গায় আমাদেরকে ভাবতে হবে যে আমাদের সম্পদ যেহেতু সীমিত এবং অনিশ্চিত একটা অবস্থার দিকে ভেতর দিয়ে যাচ্ছি, কতখানি লম্বা হবে এই দীর্ঘ অনিশ্চয়তা, সেটা আমরা জানি না। যেমন তৈরি পোশাক খাত এখন উৎপাদন শুরু করলেও আন্তর্জাতিক বাজারে যদি চাহিদা তৈরি না হয়, তারা কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারবেন না। এবং আগামীতে সত্যিকার অর্থে যদি আমরা এই করোনা ভাইরাসের প্রভাবটা দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু ওনারা এমন একটা অবস্থায় আসলেই পড়তে যাচ্ছেন যে যেখান থেকে আমরা চাইলেও তাদেরকে সব খুব বেশি সহযোগিতা দিতে পারবো না। এই জন্য যে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি ঠিক না হলে তখন তারা তো চেষ্টা করে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন না, বা উৎপাদনই তারা করবেন কেন। কাজেই আমি মনে করি প্রতিটা জায়গাতে আমাদেরকে কোনো কিছু এখানে ডক্টর নাজনীন,
ডক্টর নাজনীন, এখানে অনেকগুলো প্রসঙ্গ আপনি এনেছেন। প্রণোদনার অপচয়, এই গার্মেন্টস সেক্টর, সেখানে অজুহাত, দুর্বলতা, এটাও একটা দুর্বলতার অপচয় এখানে করা হয়েছে। এবং এইটা আমরা জানি করোনা লম্বা সময় ধরে ভোগাবে, সেটা ফিজিক্যালিও ভোগাতে পারে এবং গোটা বিশ্বকেও ভোগাবে, আর অর্থনৈতিকভাবে তো ভোগাবেই। সেখানে খুব অল্প দিনের মধ্যেই সব ধরনের অপরচুনিটির অপচয় করে ফেললাম না? আমি একটু এই বিষয় নিয়ে এফবিসিসি এর সাবেক সভাপতির কাছ থেকে একটু শুনে নিতে চাই। আমরা কি খুব তাড়াতাড়ি এই সুযোগ বা যেই প্রণোদনা নিয়েছেন বা করোনার বিনিময়ে আপনাদের শিপমেন্ট ইত্যাদি, সেই সুযোগের অপচয় করে ফেললাম কিনা, আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেভাবে গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা যাওয়া করছে, তাতেই মনে হয় যে গার্মেন্টস এর সাথে যারা ব্যবসার সাথে যারা সংযুক্ত, এই লোকগুলো একটু সমাজের থেকে একটু আলাদা। তারা মানবতা বোধ তাদের মধ্যে নেই, তারা শুধুমাত্র এই মুনাফা বুঝে, এই কারণেই লোকগুলোকে এই করোনার মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটা আপনার জায়গা হইলেও বাইরের থেকে এরকমই অন্য দশজন মনে করতে পারে, কিন্তু ব্যাপারটা কি তাই? ব্যাপারটা আদৌ তাই না। আজকে 35 থেকে 40 বছর যাবত এই রপ্তানিমুখী পোশাক শিল্প আমাদের এদেশে এসছে, 40 লক্ষ লোকের কর্মসংস্থান করেছে এবং প্রায় অর্থনীতির রপ্তানির 86% আর্ন করে এই সেক্টর থেকে। তো আপনারা শুনেছেন 25,000 কোটি টাকার মালামাল অলরেডি বিদেশিরা ক্যান্সেল করেছে, এবং কারণ তারা বলছে যে আমাদের এখানে রাখার জায়গা নাই, আমাদের সমস্ত কিছু বন্ধ, অতএব এই মালামাল আমরা নেব না। যখন ইউরোপ এবং আমেরিকা আবার খুলতে শুরু করেছে, তারা ভাবছে যে এই লকডাউন করে জীবনযাত্রা চলবে না, কারণ লকডাউন করে যত লোক মারা যাবে করোনা ভাইরাসে, তার চেয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে আপনার দুর্ভিক্ষে 2 থেকে 4 কোটি লোক। জি, এই বিষয়গুলো এখানে আলোচক যারা আছেন তারা সকলেই জানেন, যারা দেখছেন তাদেরও অনেকের প্রায় মুখস্থ হয়ে গেছে। শুধু জানতে চাই, আপনি বললেন যে ব্যাপারটা মোটেও তাই না। আপনারা বলছেন যে যেভাবে প্রতিদিন এই শ্রমিকরা আসছেন এবং তারা কিছুটা মালিকরা অমানবিক, মানে আমরা যেটা বলছিলাম যে করোনার, গোটা দেশের মানুষের করোনার ঝুঁকি বনাম আপনাদের শিপমেন্ট অথবা আপনারা যেটুকু এক্সপোর্টের যেই অর্ডার পেয়েছিলেন সেই অর্ডারটা আপনাদের রাখতে হবে, অথবা তারা অ্যাক্টিভ করেছে বলে আবারও এত গোটা দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। এই লকডাউনের বিষয়টাকেও ঝুঁকির মধ্যে ফেলে দিলেন, সেটা কি না? এই হঠাৎ করে তারা বলেছে যে আপনাদেরকে যদি ঈদের আগে, মানে যদি আমরা এই মালামালের কিছু অংশ পাঠাতে পারি, এটা তারা নেবে, আর তা না হলে এটা আর তারা নেবে না, এটা আপনাদের জন্য পার্মানেন্ট ক্যান্সেল হয়ে যাবে, লাইবিলিটি নাম্বার 1। নাম্বার 2, ঈদের পরে থেকে তারা ভাবছে যে যেহেতু ইউরোপ এবং আমেরিকা খুলে দিবে, তার পরবর্তী অর্ডারগুলো আর বাংলাদেশে আসবে না, সেগুলো তারা যেসব দেশে কাজ হচ্ছে, বিশেষ করে পাকিস্তান, ভারত নেক্সট উইকেতে খুলে দিবে, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া এবং চায়নায় তারা প্লেস করবে। অর্থাৎ 2 বছর থেকে 3 বছরের জন্য অর্ডারগুলো চলে যাবে। তাহলে এই 40 লক্ষ লোক যে কষ্ট করে আসছে ঠিকই, কিন্তু পার্মানেন্ট একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। শুধুমাত্র গার্মেন্টস সেক্টর ওয়ার্কার না, এবং এই ব্যাংকগুলো ব্যাংকরাপ্ট হয়ে যাবে এবং এই মালিকগুলো একেবারে পার্মানেন্টলি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এই ঝুঁকির কারণে, দীর্ঘ ঝুঁকির কারণে আমরা এতটুকু ঝুঁকি নিয়েছি যে সামান্য কষ্ট করে হইলো যতটুকু সতর্কতামূলক অবলম্বন করা সম্ভব, সেইটা সতর্কতামূলক অবলম্বন করে ডাক্তারদের ব্যবস্থা রেখে, চিকিৎসার ব্যবস্থা রেখে, এবং কোনো রোগী অসুস্থ হলে ওই কারখানা তার নিজের দায়িত্ব নিয়ে তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। কোনো লোক যদি মারা যায় করোনা ভাইরাসে, তার ফ্যামিলির দায়িত্ব নিবে। এই সব কিছু করেই কিন্তু ওই ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের সাথে আলোচনা করে, এবং সরকার আপনি থাকবেন আমাদের সঙ্গে। দীর্ঘ ঝুঁকির কারণে, মানে অর্থাৎ ভবিষ্যতে অর্ডারগুলো সব অন্যদিকে চলে যাবে, এরকম একটি থ্রেট হয়তোবা, মানে আপনার কথার মধ্যে কিছুটা ইঙ্গিত পেয়েছি যে সারা ইউরোপ যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নেয় তারা এরকম একটি কথা বলেছে যে না হয় অন্য দেশে চলে যাবে এখনই যদি আপনারা না খুলেন এবং এই ঝুঁকির মধ্যে এই মানুষগুলোকে, বাংলাদেশকে না ফেলেন। কথার অনেকটা এরকমই দাঁড়ায়। দীর্ঘ ঝুঁকির থ্রেটের কারণে অল্প একটু ঝুঁকি গোটা দেশের মানুষ যখন
করোনার এই কার্ভটা একটু উপরের দিকে যাচ্ছে, আমাদের লকডাউনটা শেষের সপ্তাহটা অনেক কড়াকড়িভাবেই একটু পালন করার পরামর্শ অনেক জায়গা থেকে এসছে, WHO বারবার করে বলছে, সেই সময় দীর্ঘ ঝুঁকি বনাম অল্প একটু ঝুঁকি, আপনাদের অর্ডার শিপমেন্ট বনাম গোটা দেশের মানুষের সুস্থ থাকা না থাকা, এই জায়গায় থাকলে একটা ছোট্ট বিরতির পরে ফিরছি আমাদের অন্যান্য আলোচকদের কাছে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, অপচয় করোনা, এই শিরোনামে আমরা একটু ডক্টর এনামুর রহমানের কাছে যেতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী, যেই কথা শুনছিলাম গাজী নাসির উদ্দিন খোকন, আমরা ডক্টর নাজনীন আহমেদের কথা শুনলাম, এই BCCI এর সাবেক সভাপতি, হামিম গ্রুপের চেয়ারম্যানও কথা বললেন। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে করোনার এই লকডাউনের টাইমটাই বোধহয় নানা দিক থেকে অপচয় করলাম কিনা, মানে এখানে প্রণোদনার অপচয়, অজুহাতের অপচয় ইত্যাদি, ত্রাণেরও তো অনেক অপচয় আমরা দেখতে পাচ্ছি। আর পুরো সময়টাই কি আমরা অপচয় করলাম? অর্থাৎ এই করোনার সময় যতদিন ধরে আমাদের লকডাউনে থাকতে হলো, কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, স্কুল কলেজ অফিস আদালত বন্ধ, সেই সময়ে এরই মাঝে যা যা হয়ে গেল তাতে একটা পূর্ণাঙ্গ অপচয়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আমি সবারই আলোচনা শুনতেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে প্রসঙ্গ এনেছেন, যে আজকে যে করোনা পরিস্থিতি, সেখানে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়ে গেছেন সেগুলো সঠিক কিনা। আসলে সারা বিশ্বের যে রাষ্ট্রগুলো এই করোনার বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো আমরা সবাই দেখেছি, এবং যে রাষ্ট্রগুলো সফল হয়েছে, তাইওয়ান, হংকং, দক্ষিণ কোরিয়া, এমনকি ভারতের কেরালা, চীনের উহান, সবখানে আমরা দেখেছি কিন্তু এই লকডাউনটাই কিন্তু মূল ভিত্তি ছিল। যে যত ভালোভাবে ঘরে থাকাটা, লকডাউনটাকে কার্যকর করতে পেরেছে, তারা দ্রুত সংক্রমণ কমিয়ে আজকে কিন্তু তারা নর্মাল অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা ফিরে গেছে। আমি মনে করি না যে লকডাউনের সিদ্ধান্ততে কোনো অপচয় আছে, বরং লকডাউনটা যদি আমরা আরো সঠিকভাবে পালন করতে পারতাম তাহলে হয়তো সংক্রমণের হার আমাদের আরো কম থাকতো। সঠিকভাবে পালন করা বলতে কি বুঝতে, মানে বোঝাতে চাইছেন? মানে এরই মধ্যে তো আমরা শুধু গার্মেন্টস সেক্টরেই নানা রকমের মানে নানা রকমের সিদ্ধান্তহীনতা এবং একরকমের দেখিয়ে দেওয়ারও ব্যাপার থাকলো, যেটা খোকন খুব পরিষ্কার করেই বলেছিলেন যে হ্যাঁ, বড় সেক্টর আমাদের অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা রাখে, আবার জনবহুল, এবং এক একজন মালিক শুধু জনগণ বা হেড কাউন্ট করেও এক এক ক্ষমতার অধিকারী, সুতরাং তারাও তো নানানভাবে এই লকডাউন মানবেন কি মানবেন না, কিভাবে মানবেন, কিভাবে ভাঙবেন, সেটাও তো দেখিয়ে দিলেন। তাহলে আপনি অপচয় কোনটাকে বলছেন? কঠিন প্রশ্ন, কারণ আমাকে তো যেটা যুক্তিসঙ্গত, সারা বিশ্ব যেটা অনুসরণ করে সেটাই আমাকে অনুসরণ করতে হবে, জাতিকে রক্ষা করতে এবং দেশকে রক্ষা করার জন্য। জি, আমাদের সঙ্গে গাজী নাসির উদ্দিন খোকন আছেন, প্রশ্ন করবেন আপনাকে। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে লকডাউন আমাদের মতো হচ্ছে দুর্বল দেশ, যেখানে আসলে আমরা আসলে প্রকৃত অর্থে একটা দুর্বল এবং দরিদ্র দেশ, আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা আরও দুর্বল অন্যান্য দেশের তুলনায়। যদি আমরা পাশের দেশ ভারত দেখি, তাদের তুলনায় আসলে খুবই দুর্বল, সেটা আমরা এই সেক্টরটা এক্সপোজডই হয়ে গেছে অলরেডি। তো আমাদের আসলে চিকিৎসা করে রোগ ভালো করবো, আমরা মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করব, সেইটাতে আমরা আসলে সেটা সম্ভব না, সেটা হচ্ছে আমেরিকার মতো দেশে পারেনি। সো আমরা ওই কথাটা বাদ দিই। আমরা এখন হচ্ছে গভর্নেন্স ইস্যু, যেটা যে লকডাউনটা আমরা কতখানি ভালোভাবে কার্যকর করতে পারলাম। এখন দেখা যাচ্ছে নানানভাবে আমাদের লকডাউনটা কার্যকর করতে পারিনি। আমরা ভালো আগে স্কুল বন্ধ দিয়েছি, বেশ আগেই হচ্ছে আমরা সাধারণ ছুটির নামে লকডাউন ঘোষণা করেছি, কিন্তু সেটা হচ্ছে এনফোর্স করার ক্ষেত্রে আমরা কিন্তু
একটা গোষ্ঠী আমি বলবো এখন হচ্ছে, তারা কিছু মনে করবেন না, এই যে আমাদের পোশাক কারখানার মালিকেরা তারা যা করলো, একদল শ্রমিককে একদম পায়ে হাঁটিয়ে নিয়ে আসলো, লকডাউন ভেঙে সবকিছু ভেঙে। এখন হচ্ছে আমি এই রেশনালটা চাই যে আসলে উনি বললেন 25,000 কোটি টাকার অর্ডার বাতিল হয়ে যাবে। এইখানে হচ্ছে প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব ডক্টর আজাদ আসছেন, আবুল কালাম আজাদ আসছেন, তো উনি, আমি আশা করবো উনি এক্সপ্লেইন করবেন যে যারা অর্ডার দিচ্ছে তারা এখন আবার আমাদেরকে চাপ দিবে যে আমরা তোমাদের অর্ডার নিব না, এরকম আসলে কি সম্ভব হয় কিনা? আমি এই ধরনের, এটা একটা কৌতূহল আমাদের এটা জানার খুব ইচ্ছা, মানে গোটা বিশ্ব যখন ভালনারেবল, আবার অনেক সময় এরকমও হতে পারে কিনা যে আমাদেরকে বাতিল করে দেওয়ার জন্য তো না কোনো ছুতোর অভাব হয় না। কখনো রানা প্লাজার ঘটনায় ভারতে অর্ডার চলে যাবে, ভারতে কিন্তু এখনো লকডাউন আছে, 3 তারিখ ভারতে লকডাউন। আমার একটা খুবই হাইপোথেটিক্যাল যে আমরা যখন নাকি আমাদের এই কার্ভটা যখন নাকি উপরের দিকে ঊর্ধ্বগামী, তখন আমরা লকডাউন না মেনে পোশাক কারখানায় আমাদের শ্রমিকদেরকে কাজ করেছি, আমরা যে 1 মাস যে লকডাউন পালন করলাম সেটাই অপচয় হয়ে গেল। না, কাজ করিয়েছি, এটার কারণেও আবার ওনারা আবার কোন রকমের এমবার্গো আমাদের উপরে দেবে কিনা, যে তোমরা যেমন শিশু শ্রম থাকলে আমাদের পোশাক নেওয়া হবে না, তোমাদের শ্রমিকদের মধ্যে করোনা আছে সেই জন্য আমরা পোশাক নিব না, এই ধরনেরও করবে কিনা, এটার কি কোনো নিশ্চয়তা আসলে একে আজাদ, এফবিসিসিআই সাবেক সভাপতি, আপনি কি জবাব দেবেন কিনা? আমরা আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকে এই বিষয়ে একটু শুনবো। প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক, তিনি বলবেন যে এরকম একটি বৈশ্বিক অবস্থায় এই ধরনের চাপ মানে এটা কি খুব ইউজুয়াল কিনা, মানে আমাদেরকে এরকম যুক্তি যখন খাড়া করানো হয়, আমরা একটু বুঝতে চাই ব্যাপারটি। ধন্যবাদ। যে বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে, তো অপচয়ের বিপরীতের কথা হচ্ছে কম সম্পদ ব্যবহার করে বেশি কাজ করা, ডুইং মোর উইথ লেস। মহাত্মা গান্ধীও যেমন বলেছিলেন যে এই পৃথিবী যা প্রডিউস করে তা মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট, কিন্তু মানুষের লোভের জন্য যথেষ্ট না। এখানে স্পেশালি যে কথাটি, এই গার্মেন্টস নিয়ে কথাটি আসছে, আমি সরকারের মধ্যে না থাকার কারণে আমি যে কথাগুলো বলবো এগুলো পরিষ্কার হবে না, সেই জন্য আমাদের এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট যারা একে আজাদ যেটা বলবেন আমার মনে হয় সেটা শোনা বেটার হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে গার্মেন্টস খুললো না, এইটি কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে গভর্নমেন্ট শুধুমাত্র গার্মেন্টস মালিক যারা আছেন তাদের কথা মতোই এটা খুলে যাবে, আমার মনে হয় না। কিন্তু এটি নিশ্চয়ই এক্সপার্ট টিম আছে, আমাদের এই ডিজিজ প্রোফাইল, আমাদের এই ডিজিজের এই করোনা কার্ভ, তারপরে ইতিপূর্বের বিস্তার, মৃত্যু হার, এই সব কিছু বিবেচনা করে আমি ধারণা করি এমন একটি সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। আর মিসইউজের কথা যদি বলেন, অমিতব্যয়িতার কথা যদি বলেন, তাহলে আপনাকে যেতে হবে ওই মেডিকেল সায়েন্সের। এই যে আমরা যে মাস্ক N95 মাস্ক ব্যবহার করছি, আমরা গ্লাভস ব্যবহার করছি, আমরা পিপিই ব্যবহার করছি, এগুলো যার ব্যবহার কথা তিনি করছি না অন্য অপ্রয়োজনে ব্যবহার করছি, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলার সুযোগ দেন তাহলে পরে আমার মনে হচ্ছে যে এগুলো আমাদের খুব পছন্দের। জি স্যার, এই বিষয়টা নিয়েও আপনার কাছ থেকে শুনতে চাই। কিন্তু আপনি যাতে বললেন যে এক্সপার্ট একটা টিম থাকবেন, তাদের কাছ থেকেই পরামর্শ নেওয়ার পরে এরকম একটি সিদ্ধান্ত হওয়ার কথা, সেখানে তো দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী প্রোটোকল অনুযায়ী তো থাকবেন নাকি থাকবেন না জানার কথা, অথবা নাকি কথা নয় না, এটি প্রকৃত অর্থে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তো ত্রাণ দিবেন, দুর্যোগ মোকাবেলা করবেন, কিন্তু এই করোনার এই অসুখের বিষয়ে, এই ছোঁয়াচে রোগের বিষয়ে তো স্পেশাল টিম আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, আমার আইডিসিআর আছে। আমি বিশ্বাস করি নিশ্চয়ই তাদের সঙ্গে পরামর্শ করে তাদের কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন নিয়েই নিশ্চয়ই এমন সিদ্ধান্তের দিকে যাওয়া গেছে। শুধু তো এটা না, যেমন ধরেন যে আজকে থেকে এই যে রেস্টুরেন্ট ইফতারের জন্য যেগুলো ইফতার শিল্প, সেটাও এই প্রথম আমরা শুনলাম ইফতার শিল্প। স্যার, ইফতার এমন একটা খুব মানে যুগান্তকারী জিনিস বাংলাদেশে হয়ে গেছে, সেটার জন্য ছাড় দেওয়া হলো। একজন ইফতার কিনতে যাবেন, 10 জন যাবেন ওটা দেখতে, ইফতারের ব্যবস্থাপনা।
মানে এই রকমই এই হুজুগের ব্যাপার, সেটাও মানে কতখানি যৌক্তিক অথবা কতখানি অপচয় হলো নাকি হলো না, কিসের বিনিময়ে কি হলো, সেটা আমরা শুনতে চাই। এটা ছাড় দেওয়ার বিষয় কিন্তু না, আমি যেটা মনে করি ছাড় দেওয়ার বিষয় না, মানে সারা পৃথিবীতে ইকোনমি আস্তে আস্তে ওপেন করছে, আমাদেরও আস্তে আস্তে ওপেন করতে হবে। সেই বিবেচনায় হয়তোবা এই দুটো বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে। আপনি যদি ওই বিষয়গুলো আমাকে কথা বলতে বলেন এখন বলবো, অথবা স্যার আমরা বিরতির পরে আপনার সাথে মাস্ক, পিপি ইত্যাদি এসব নিয়ে আমরা অবশ্যই কথা শুনতে চাই। বিরতিতে যাব, তার আগে একটা অনলাইনের একটা ছোট খবর, একটু হেডলাইনটি জানাচ্ছি। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট যখন এলো তখন তিনি পোশাক কারখানায় কাজ করছেন। পিরোজপুরের একজন করোনা পজিটিভের খবর, পিরোজপুরের ম্যাপটি সুন্দর করে বড় করে দেওয়া, এবং তিনি ইতিমধ্যে হয় গাজীপুর অথবা নারায়ণগঞ্জে কোথাও কোনো জায়গায় কাজ করছেন, সাভারে। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরছি অপচয় করো না এই শিরোনামে। অপচয় করো না আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। যে আলোচনায় ছিলাম, এখন আমরা এবিসিসি এর সাবেক সভাপতির কাছ থেকে একটু বাকিটুকু শুনতে চাই। অনেক প্রশ্ন আপনার দিকে। একে আজাদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন একে আজাদ? আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওনার মাইক্রোফোন মিউট জি করা। জি জি শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আবারও সংযোগ। কাজী নাসিরুদ্দিন খোকন কিছু যোগ করবেন কিনা? আমরা একটু পরে যাচ্ছি ওনার সংযোগটি ঠিক হওয়ার পরে। না, আমার প্রশ্ন, আমি কিন্তু একই কথা বলতেছি, দুঃখিত সরি, আমি বলতেছি বারবার যে ওনারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, যেহেতু ওনাদের উপর চাপ আছে বায়ারদের। আচ্ছা, ওনারা খুলবেন, সীমিত আকারে খুলবেন, কিন্তু যাতে খুলবেন অঞ্চল ভাগ করে পর্যায়ক্রমে শ্রমিকদেরকে নিয়ে আসবেন। আমরা দেখলাম রাতের অন্ধকারে পিক আপে করে, তারপরে হচ্ছে আপনি মাওয়া ফেরিঘাটের ছবি দেখেছেন, পুরো দেশের মানুষ দেখেছে, দলে দলে ঢাকামুখী শ্রমিকের হচ্ছে এরকম একটা ঢল নেমেছিল সেদিন। এই যে দুদিন আগের কথা বলছি আমি। তাহলে সেটা কেন হলো? সেটা কেন গাড়ি তাদেরকে কেন আনার ব্যবস্থা করা হলো না? নিশ্চয়ই সেটার জবাব বোধহয় যে সব সিদ্ধান্ত হওয়ার আগেই তারা সুমোটো তারা নিজেরাই এসে পড়েছে, এমন কোনো মানে ব্যাখ্যা নিশ্চয়ই আছে। আমি জানি না ব্যাখ্যাটা, আমরা একটু একে আজাদ ওনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, হামিম গ্রুপের চেয়ারম্যান, এবিসিসি এর সাবেক সভাপতির কাছ থেকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা মনীষা, আমি কি একটু বলতে পারি? যে এখানে একটা বিষয় খেয়াল করেন, যেটা হলো যে এই মুহূর্তে যে লকডাউনের খানিকটা তুলে দিয়ে আজাদ স্যার একটু আগে বললেন যে নিশ্চয়ই এটার পিছনে একটা পরিকল্পনা করেই হয়েছে। তার মধ্যে কিন্তু এই মুহূর্তে পুরোটা খোলার পরিকল্পনা না। যতদূর দেখেছি এটা হচ্ছে যে 30% যে সকল ফ্যাক্টরিতে অর্ডার আছে তাদেরও 30% ওয়ার্কার এই মুহূর্তে কাজ শুরু করবে। মুশকিলটা যেখানে হয়েছে, দলে দলে কেন আসলো, মুশকিলটা যেটা হয়েছে কোন 30%? আমার ফ্যাক্টরিতে যদি 1000 লোক থাকে তাহলে কোন 300 জন? সেই 300 জনকে ওরা যেটা করেছেন, ওনারা তাদেরকেই শুধু ফোন দিয়েছেন যারা আশেপাশে আছে। এখন প্রত্যেকের সাথে তো প্রত্যেকে মোবাইলে কানেক্টেড। যারা গ্রামে চলে গেছে তারা ভাবছে যে আমার ফ্যাক্টরি খুলছে, ওইখানে অন্যরা কাজ করবে, আমি নাই কেন, আমার কাছে আসে নাই কেন? সো ওনাদের কাছে যদি সঠিক টাইমে, এখানেও একটা অপচয় হয়েছে, অর্থাৎ আমি বলবো যে সঠিক টাইমে সঠিক তথ্য না পৌঁছানোর অপচয়। ওনারা যদি জানতেন যে আমি না, আমার অন্য একজন কলিগ, তাকে ডাকা হয়েছে, আমাকে ডাকা হয় নাই, তাহলে কিন্তু অনেকে ঢাকায় আসতেন। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের রিপোর্টারকে আমি খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছে যে
এইটাতে হচ্ছে শ্রমিকরা, আমরা বললাম না গ্রামের শ্রমিকরা কেন চলে আসছে, ওনাদের হচ্ছে একজন বিজেপি এর একজন নেতা বলেছেন যে আমরা ফেসবুকে বলেছি তোমরা এসো না, তারপর ওরা চলে এসেছেন, ঠিক আছে। তো এইটা খোঁজ নিতে গিয়ে আমি আমার একজন রিপোর্টারকে যখন এঙ্গেজ করেছি, ও জানতে পারলো হচ্ছে এটার বড় সমস্যা হচ্ছে এই যে বেতনটা যে একটা দিতে হবে, এই যে এই কয় মাস এখন যখন কাজ করবে না, সেই সময় সেই বেতনটা কাজ না করলে যারা কাজ করবে এবং যারা কাজ করবে না তারা বেতন পাবে কি পাবে না এ নিয়ে হচ্ছে মালিকদের কোনো সিদ্ধান্ত নেই, এবং মালিকরা বলেছেন যদি সরকার আমাদেরকে বলে তাহলে আমরা বেতন দেব। আমরা এটা একটু শুনে নেই, আপনি এখনো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে। এখন যেটা বলছেন যে বেতনের ব্যাপারটা, এখানে ডক্টর নাজনীন কারেক্টলি বলেছেন যে এখানে আংশিকভাবে খোলা হচ্ছে এবং এখানে দুটো জিনিস, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে ফ্যাক্টরির মধ্যে। অলমোস্ট 100% হচ্ছে কিনা জানি না, বাট 90% হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি, কেবল শুরু হলো। আর দুটো যতটুকু প্রিকশনস আমরা নেই, এবং আমরাও কিন্তু যারা মালিক আমরা কিন্তু ওয়ার্কারের সাথেই থাকি, আমরা নিজেরা ফ্যাক্টরিতে যাচ্ছি প্রতিদিন, প্রতিটা জায়গায় আমরা মনিটর করছি যাতে করে কোনো রকম ইনফেকশন একজনের থেকে না ছড়ায়। যত ধরনের আমরা বাসায় নেই, অফিসে নেই, এবং সেটাই কিন্তু আমরা ওয়ার্কারদের জন্য নিচ্ছি, আমরা খুবই সতর্ক। পাশাপাশি আমরা অ্যাম্বুলেন্স আমাদের রেডি আছে, ডাক্তার রেডি আছে, কোন হসপিটালে আমরা নিব, সমস্ত কিছুই কিন্তু আমরা এগুলো করেই সরকার সমস্ত কিছুর উপর, যেটা আবুল কালাম আজাদ কারেক্টলি উনি বলেছেন, শুধুমাত্র মালিকদের কথাই কিন্তু এটা হয়নি, সরকার প্রত্যেক, এখানে একটা ম্যাজিস্ট্রেট আছে, বিজিএমই আছে, এখানে কলকারখানা অধিদপ্তর আছে, শ্রম মন্ত্রণালয়, তারা কিন্তু টিম হিসাবে মনিটর করছে প্রত্যেকটা ফ্যাক্টরি, এবং সাংবাদিকরাও যাচ্ছে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে। তো তারপরও সব যে 100% হচ্ছে আমি বলবো না, তারপর যদি ল্যাকিং থাকে সেটা আমরা করবো। আমাদের শুধু এই জিনিসটা একটু পরিষ্কার হতে চাই, আপনি কি মানে সকলের পক্ষ হয়ে বলবেন কেন আমি জানি না, যে বেতন নিয়ে যে এখনো যে এই পটুয়াখালীর যিনি যেই কর্মীটি তিনি যদি কাজ না করেন, তিনি পটুয়াখালীতে কোয়ারেন্টিনেই থাকেন, তাইলে তিনি বেতন পাবেন কিনা? আর যেই 30%কে আপনারা আশেপাশে যারা থাকেন তাদেরকে নিয়ে এসেছেন, তারা কাজ করবেন, তারা বেতন পাবেন, আর যারা কাজ করতে পারছেন না তারা তো আসলে করোনার কারণে কাজ করছেন না, তাদের বেতনটা পাবেন কি পাবেন না সেটা একটু স্পষ্ট করে যদি বলেন। আমরা ওকে, আই গট ইট। শুনেন, এখানে প্রায় 4000 গার্মেন্টস ফ্যাক্টরি আপনারা আছেন, এখানে 40 লক্ষ লোক, এখানে মাত্র 600 ফ্যাক্টরি তারা তাদের কাজ আছে, তারা ওপেন করেছে। এখন এই 600 ফ্যাক্টরিও পার্শিয়াল খোলা হচ্ছে, তাহলে বিরাট একটা শ্রমিক কিন্তু কাজে আসছে না বা আসে নাই, কিন্তু তারা যাতে বেতন থেকে বঞ্চিত না হয় সরকার থেকে এটা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং আজকে মাননীয় শ্রম প্রতিমন্ত্রী ওনার নেতৃত্বে স্কোপের যে মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যারা কাজে আসেন নাই বা আসবেন না তারা এপ্রিল মাসে 60% স্যালারি তারা বাড়িতে বসে পাবেন, আর যারা কাজে আসেন কাজ করেছেন তারা 100% পাবেন। এটা সরকার আজকে সিদ্ধান্ত দিয়েছে। মানে এই 600 ফ্যাক্টরি, তার মধ্যে 30% যারা আসতে পেরেছেন তাদের 100%? না, 600 ফ্যাক্টরি না, 4000 ফ্যাক্টরি, যারা বাংলাদেশের যত ফ্যাক্টরি আছে প্রত্যেকই। তার মধ্যে 600 ফ্যাক্টরির কিছু কাজ আছে আর বাকির কাজ নেই। 856টা ফ্যাক্টরি খুলবে, তার মধ্যে 600টা অলরেডি খুলেছে। না, কিন্তু এখানে একটু পরিষ্কার হওয়ার ব্যাপার আছে। আপনি যেটা বললেন যে কোনোটা 60% বেতন পাবে, বা যারা কাজ করবেন তারা পুরোটা পাবেন, যারা পুরোটা পাবেন না এটা তো তাদের দোষ না। আর আপনি বললেন যে সরকার নিশ্চিত করেছে, বেতনটা কি সরকার দিবে? সরকার একটা প্যাকেজ দিয়েছে, আপনারা শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি 5000 কোটি টাকা একটা বরাদ্দ দিয়েছেন। 2% সার্ভিস চার্জ ব্যাংকগুলো নিবে, 1.5 বছরের মধ্যে টাকাটা সরকারকে ফেরত দিতে হবে আমাদেরকে। সেই ফান্ড থেকেই আমরা মূলত ভাবে এই বেতনটা দিচ্ছি। 60% সে ঘরে বসেই পাবে এপ্রিল মাসে, তাকে আসতে হবে না, কাজ করতে হবে না, বা করে নেই। যিনি কাজ করেছেন তিনি তো 100%ই পাবেন বেতন। এটা আজকে শ্রমিক মালিক সবার প্রতিনিধির মিটিং এ আজকে সিদ্ধান্ত হয়েছে। মানে এখানে একটা অরাজক অবস্থা হবে না, মানে যে যিনি 60% পাবেন আর যিনি 100% পাবেন তাদের তো নিজস্ব কোনো ইচ্ছায় নয়, এটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে। এখন যিনি 60% পাবেন তিনি যদি মনে করেন যে তিনি পটুয়াখালী থেকে এসেই সাভারে এসে যোগ দিবেন,
এবং এভাবে তো তাহলে 100% এসে ভিড় জমাতে থাকবে এবং এক ধরনের অনিশ্চয়তা তো তৈরি হয়েছে। তারা পরিষ্কার নয় যে তারা তাদের কাজে ফিরতে পারবেন কিনা। এটাও তো নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। দেখুন, এই আপনি শুরুতেই বলেছেন এটা কতদিন চলবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এই লকডাউন কতদিন চলবে, করোনা ভাইরাস কতদিন চলবে, তত আমরা এটাকে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে যে উইল হ্যাভ টু লিভ উইথ দ্যাট। আমরা করোনা ভাইরাসও থাকবে, আমরা এর মধ্যে জীবন থেমে থাকবে না, আমরা চলবো। আপনি যদি দেখেন অন্য লকডাউনের মাধ্যমে, যেটা মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, লকডাউনের মাত্র কয়েকটি দেশ সাকসেসফুল হয়েছে, কিন্তু লকডাউন আমরা কতটুকু সাকসেসফুল করতে পেরেছি? সরকার কিন্তু 1 মাস ধরে করেছে, পরিসংখ্যানে এসছে লকডাউনের আগে যতটুকু না বিস্তৃত হয়েছে, লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়িয়েছে। আপনি বাজারে যান, আপনি দোকানে যান, রাস্তায় হাঁটেন, কোথায় আপনি লকডাউন মেনটেন? সরকার এত চেষ্টা করেও কিন্তু আমাদেরকে সেই অনুভূতি বা সেই রেসপন্সিবিলিটি আমাদের ভিতরে আনতে পারেনি। তো এইটা যদি আপনি মাসের পর মাস এই লকডাউনের মধ্যে থাকি আর কলকারখানা সমস্ত কিছু বন্ধ করে দিই, তাহলে কি দাঁড়াবে? আপনি সেই তার মানে আসলে লকডাউনটা একেবারে নিরর্থক এবং গোল্লায় গেছে এবং পুরোটাই অপচয়। আমার মনে হয় কথাটা ঠিক না। এটা আমাদের আমরা দায়িত্ববোধ আমাদের ভিতরে কম। যেই লকডাউন বলতে যেটা বোঝায় সেটা সরকার যতভাবে চেষ্টা করছে। আমরা কিন্তু বাজারে যান, আপনি এখন বাজারে যান, কাঁচা বাজারে যান, যে কোনো বাজারে যান, রাস্তায় হাঁটেন, দেখেন আপনি আর্মি দিয়া পুলিশ দিয়া সবকিছু আমরা পারছি কিনা সেটা মেনটেন করতে। জি জি, মানে এটাই কি আপনাদের জন্য একটা সুযোগ করে দিল কিনা যে বাজারে, রাস্তায়, কাঁচা বাজারে লোকজন আসছে, সেই কারণে সেই সূত্র ধরে এখন তো খুলে দেওয়াই যেতে পারে, যেহেতু লকডাউনটা ঠিকভাবে কড়াকড়ি মানা হয়নি। এটাই কি কারণ? এটাই কোনো কারণ না। আপনি দেখবেন যে আমাদের এটা পজিটিভ দিক যাচ্ছে না নেগেটিভ যাচ্ছে। যে একটা শ্রমিক তার জায়গায় সে ইনফেক্টেড হচ্ছে না সে বাড়িতে বসে ইনফেক্টেড হচ্ছে, রাস্তায় ইনফেক্টেড হচ্ছে। আপনি পরিসংখ্যান নিয়ে দেখেন, গার্মেন্টস খোলার পরে বা যারা কর্মরত আছে বা অন্যান্য ইন্ডাস্ট্রি, যদি শুধু গার্মেন্টস মিলে না, যদি আপনি অন্যান্য আমি বলবো ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি খুলে দেওয়া উচিত, স্পিনিং মিল, টেক্সটাইল মিল, যেখানে শুধু মেশিনে কাজ হয়, জনসংখ্যা শ্রমিক সংখ্যা খুব কম লাগে। এরকম কুটির শিল্প যেটা গ্রামে হয়, কাঁথা শিল্প, আপনি এই যে ছোট ছোট কুটির শিল্প আছে গ্রামে গঞ্জে, সেগুলো যদি আপনি চালু করে না দেন, তাহলে কিন্তু আমাদের কোনো সামনের ভয়াবহ অবস্থা। এবং এই ব্যাপারে আপনাদেরকেও বলবো, সাংবাদিকরা আমাদের সাথে থাকেন, একসাথে কাজ করি, করোনাও থাকবে, জীবনও থাকবে। তার মানে যে হার্ড ইমিউনিটির কথা বুঝাচ্ছেন কিনা, আমাদের এসডিজি বিষয়ক সাবেক উপদেষ্টা, তিনি সাবেক সমন্বয়ক, তিনি আমাদেরকে একটু যোগ করতে চাইছিলেন। স্যার, আপনি যোগ করবেন। যে কথাটি সেটা হচ্ছে যে এই যে লকডাউনটা সরকার এবং মিডিয়া, বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছে লকডাউনটা যাতে প্রতিপালিত হয় যথাযথ। এই কথাটি ঠিক না যে লকডাউনটা একদম হচ্ছে না, প্রতিপালিত হচ্ছে। এরপরেও করোনার সংক্রমণ বেড়েছে, কিন্তু যদি লকডাউনটা যেভাবে মেনটেন করা হয়েছে আরো স্ট্রিক্টলি মেনটেন করা যেত, হয়তো বা এতটা স্প্রেড করতো না। কিন্তু যথার্থ হয়েছে এইটি যদি মেনটেন না করা যেত, তাহলে অনেক বেশি এটি বাড়তো। যে কথাটি আসছিল এই যে আপনার অপচয় নিয়ে, গ্লোভস, মাস্ক, এই সমস্ত বিষয় নিয়ে, একটা বিষয় খেয়াল করেন যে এখন দেখা যাচ্ছে অনেকেই গ্লাভস পরছেন, গ্লাভস পরে আবার সকল কাজ ওই গ্লাভস হাতে দিয়ে তিনি করছেন, আবার ওই হাত দিয়ে তিনি মাস্কটাকে ঠিক করছেন। তাহলে লাভ কি হলো? নোংরা ময়লা জিনিস তো ওই জীবাণু যদি থাকে সে মাস্কের মধ্যে লেগে যাচ্ছে। সে কিন্তু গ্লোভস ব্যবহার করার তার প্রয়োজন নাই। সে যদি মাঝে মধ্যে হাতটা যদি স্যানিটাইজার দিয়ে ধোয় এবং মাস্ক যদি ধরতেও হয়, তাহলে ধরার একটা কৌশল আছে, যাতে করে বাইরে থেকে এটা হাত দিয়ে ধরবে, যাতে করে এটা মাস্কের ভিতরের পোর্শনে হাত না যায়। এটা একটা। এখন ধরেন যে পিপি, এই পিপি প্রথম দিকে শুরু হলো এরকম যে কেউ বলছেন যে আমার পিপি লাগবে। এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে কার পিপি লাগবে, কার মাস্ক লাগবে, কার গ্লাভস লাগবে। এইটি যদি প্রতিপালিত না হয়, তাহলে কি হচ্ছে? বিপুল পরিমাণ সম্পদ অপচয় হচ্ছে। আপনি জানেন যে এই ইউএসএ যারা রিসোর্সফুল কান্ট্রি, তারাও বাংলাদেশের কাছে তারা পিপি, মাস্ক এন্ড গ্লাভস চেয়েছে যে তোমরা এগুলো তৈরি করে আমাদেরকে দাও। আপনি জানবেন যে এখন প্রতি মাসে 89 মিলিয়ন মাস্ক লাগবে
এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। 76 মিলিয়ন গ্লাভস লাগবে, এবং গগলস যেটা এই চোখে দেওয়ার জন্য 1.6 মিলিয়ন গগলস লাগবে প্রতি মাসে। এই হেলথ ইনস্টলেশনের যারা বিভিন্ন প্রোডাকশন করছেন 40% তাদের প্রোডাকশন বাড়াতে হবে। তো একই সাথে ধরেন আরো অনেকগুলো জিনিস আসে, এই হ্যান্ড ওয়াশ যেগুলো আছে, তারপরে এই যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করছি এগুলো কি ব্যবহার করার দরকার? আমি টিভিতে দেখলাম একজন তিনি ডিটারজেন্ট দিয়ে ভেজিটেবল ধুচ্ছেন। এই যে ডিটারজেন্টের অপচয় হচ্ছে, খাদ্যটাকে নষ্ট করছেন। তো এইটি একটু জানার প্রয়োজন। মিডিয়াতে দেখানো হচ্ছে যে আপনি ভেজিটেবলটা কিভাবে পরিষ্কার করবেন, আপনি স্বচ্ছ পানি দিয়ে পরিষ্কার করেন, যদি প্রয়োজন হয় আপনি একটু গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নেন, হতে পারে। এখন অপচয়ের প্রশ্ন যদি আসেন, কিছু কিছু অপচয় কিন্তু আবার প্রয়োজন, যেমন ধরেন যে খাদ্য অপচয়। স্যার মাস্ক শুরুতে যে সব N95 মাস্কের কথা আপনি বলছিলেন, যে N95 মাস্কের নামে কিছু ফেক, কিছু মানে কোয়ালিটি, খারাপ কোয়ালিটির N95 মাস্ক এসেছে, বাজারে আছে। এগুলো তো কয়েকদিন পরে তো বুড়িগঙ্গা মানে ওই যে আটকে রাখার জন্য বোধহয় ওখানে গিয়ে জমা হবে। অপচয়ের তো এটা আরেকটা দিক। আর এইসব মেডিকেল যেসব জিনিস পিপিই বলি, যে এটা ডিসপোজালও তো একটা বিরাট বড় একটা ইস্যু। কোথায় ফেলবো কোথায় ফেলবো না সেটাও তো একটা বড় সেন্সিটিভ বিষয়। সেটা নিয়ে নিশ্চয়ই ডক্টর এনাম বলবেন আমাদেরকে। এইটাও তো আমাদের একটা রিস্কের মধ্যে ফেলছে কিনা, মানে অত্যাধিক অপচয়, এবং সেটা আরেকটা অপচয়ের দিকেও যাবে কিনা। আমি আজাদ স্যারের কাছ থেকে বাকিটুকু শুনে নিই। এই প্রশ্নে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো ডিসপোজালের বন্দোবস্ত, যেগুলো হেলথ ইনস্টলেশন আছে, সেটা তো আপনারা জানেন যে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যেগুলো মেডিকেল ওয়েস্ট সেটা ডিসপোজালের একটা বন্দোবস্ত আমাদের দেশে আছে। মিস ইউজ যে হচ্ছে না তা না, মিস ইউজও হচ্ছে। এখানে যথার্থ প্রোটেকশন রাখার প্রশ্ন। আমি শুধু আরেকটা পয়েন্ট যোগ করে বলবো, এই যে অপচয়ের প্রশ্ন বলছেন, সারা পৃথিবীতে খাদ্যের অপচয় হয় 1/3, 1/3। এখন 1/3 খাদ্য অপচয় হয়, এটি কি শুধুই অপচয়? আপনি দেখেন রাস্তাঘাটের যে কুকুর বিড়াল, তার খাবারটা কোত্থেকে আসে? এখন আমাদেরকে কুকুর বিড়ালের খাবার কিন্তু দিতে হচ্ছে রেস্টুরেন্ট গুলো বন্ধ থাকার কারণে। কাজে একটার উপরে আরেকটা খুবই নির্ভরশীল। আমরা অপচয়, অন্যদিকে সাশ্রয়, বিদ্যুতের সাশ্রয় হচ্ছে, ইন্ডাস্ট্রি গুলো বন্ধ আছে, বিদ্যুৎ কম লাগছে, মানুষের ট্রাভেল কমে গেছে, জ্বালানি কম ব্যবহার হচ্ছে। ইভেন আপনি জানেন জ্বালানির দাম মাইনাসে চলে আসছে, যে আপনি যদি 1 ব্যারেল তেল কিনেন তাহলে আপনাকে $2 হাতে ধরাই দিবে। যে তো এইটি ধরেন যে করোনার কারণে, করোনার জন্য কেউই প্রস্তুত না, পুরো পৃথিবী, কোনো দেশই প্রস্তুত না। এই যে আপনার ধরেন যে নানা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের শিখতে হবে। এই যে গার্মেন্টসে যদি কিছু অনিয়ম হয়ে থাকে, এখান থেকে আমাদের শিখতে হবে। কারণ এটি একদিনের যাত্রা না, যেটি আমরা সবাই বলছি, একদিনের যাত্রা না, লম্বা সময়ের যাত্রা। কাজে এখান থেকেও শিখে আমাদের সামনে চলার পথ তৈরি করে নিতে হবে। স্যার তাহলে এখন আপাতত শিক্ষাটা কি, মানে করোনাও থাকবে, জীবনও থাকবে, তার মানে এবং মানে গার্মেন্টস সেক্টর যেভাবে আমাদেরকে শিখিয়ে দিল, করোনা থাকবে, জীবন থাকবে, স্লোলি গ্র্যাজুয়ালি অন্য সেক্টরগুলোকে ওপেন করতে হবে। শুধুমাত্র আমরা খুব কনসার্ন শিক্ষার্থী ছাত্র, সেখানে সোশ্যাল ডিস্টেন্স অতটা মেনটেন করা যাবে না, সেই বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রয়োজন এটা সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে যদি করোনার প্রাদুর্ভাব না কমে। তার কারণ হচ্ছে যে ছাত্রদেরকে কিন্তু আমরা এই সংসদ টেলিভিশন ব্যবহার করে তাদেরকে পড়ালেখার একটা পদ্ধতি ডেভেলপ করে ফেলা হয়েছে অনেকখানি। কাজেই ওই ক্ষতিটা আমরা করতে চাই না। কিন্তু অন্য জিনিসগুলো আমি মনে করি যে যথার্থ একটা প্রটোকল মেনটেন করে একটা প্রত্যেক ক্ষেত্রে একটা এসওপি কিন্তু তৈরি হয়ে যাবে। এই গার্মেন্টস সেক্টর তারা কিন্তু নিজেরা তৈরি করেছে, আপনি দেখেছেন অনেক গার্মেন্টস ফ্যাক্টরির সামনে হাত ধোয়ার বন্দোবস্ত হয়েছে, তাদের টয়লেট গুলো কিভাবে ব্যবহার করবে, তারা গ্লাভস, মাস্কের কথা যদিও নাজদিন বলেছেন একটা কথা, তো এই প্রটোকল কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এটা কেউই শিখে নাই, সারা পৃথিবীর কেউই একদম শিখে প্র্যাকটিস করছে তা না, এটা দিন চলতে থাকবে, শিখবো। করোনার সঙ্গে বসবাস করতে হবে আমাদেরকে, করোনা থাকবে, আমরাও থাকবে, এবং করোনা আমাদের মৃত্যুর কারণ কম হবে। আচ্ছা, আমি একটু ডক্টর নাজনীনের কাছে যাওয়ার আগে ডক্টর এনামুর রহমান একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা বলছিলাম যে
এই পিপিই, মাস্ক ইত্যাদি এইসবের যে শুরুতে করোনার শুরুতে যত না করোনা নিয়ে চিৎকার শুনেছি তার চেয়েও বেশি আওয়াজ বেশি ছিল পিপিই, এবং এটা একেবারে মাছের বাজার থেকে শুরু করে যে কোনো এখন ব্যাংকের যারা নিরাপত্তায় দায়িত্বে থাকেন সকলেই পড়ে থাকেন নিশ্চয়ই, আপনি নিজেও ঘুরে দেখেছেন। তো এগুলো তো একটা বড় ধরনের অপচয়, ডিসপোজালটাও একটা বিরাট একটা ইস্যু। অবশ্যই জি, আমি অবশ্যই, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা গাইডলাইন দিয়েছে যে যারা হেলথ সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যারা করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা দিবেন, শুধুমাত্র তারাই ঝুঁকিতে থাকবেন, তারাই এই পোশাকগুলো পরবেন। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান বা পেশেন্টটাকে নিয়ে যে ট্রলি যাবে সেই ট্রলি ম্যান, তাকেও এই পিপির আওতায় আনতে হবে। কারণ আপনারা দেখছেন যে বেশিরভাগ হাসপাতালগুলোতেই কিন্তু চিকিৎসা সেবা যারা দিচ্ছেন তারা কিন্তু সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকিটা থাকে। আর যে সমস্ত হাসপাতালে ডেডিকেটেডলি করোনা রোগীদের চিকিৎসা করা হয় তাদের তো অবশ্যই পিপি শুধু নয়, এর সাথে মাস্ক, গোগলস, গ্লাভস, শু কভার সবই পড়তে হবে। তাই বলে আমি দোকানে বসে আছি, আমি ব্যাংক অপারেশন করব, আমি তাদের জন্য কিন্তু এটা মোটেও প্রযোজ্য না। আপনি দেখেছেন কিনা? আমি দেখেছি, মানে এখনো দেখা যায় প্রতিদিন নতুন নতুন এই পুরো ফুল সেট পিপি পরে, মানে ভিক্ষুককেও আপনি দেখেছেন পিপিএ পরে ভিক্ষা করতে। জি, আরেকটা জায়গায় একটু আপনার কাছে জানতে চাই যে ত্রাণ বন্টনে আমরা ঢাকা শহরে, বিশেষ করে ঢাকার বাইরে ঠিক ওইভাবে ওরকম দৃশ্য চোখে পড়েনি, আমার সহকর্মীরা হয়তো দেননি বা তাদেরও চোখে পড়েনি, কিন্তু ঢাকায় দেখা যায়, ঢাকায় বিভিন্ন পয়েন্ট এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন গ্রুপ এবং তাদের সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে, এবং ত্রাণ বন্টন মানে হলো এখানে এক ধরনের অপচয়ের চরম অপচয়, যে এই সিন্ডিকেট গ্রুপের হাতেই বারবার করে যত সংস্থা, যত মানবদরদী মানুষ যাই যাক না কেন, তারা সকলে তাদের হাতে চলে যাচ্ছে। দ্বিতীয়ত ত্রাণ দেওয়াটা কি খুব অতি অল্প সময়ের মধ্যে শুরু হয়ে গেছে না? মানে আপনার কি মনে হয়? আমরা তো এক সপ্তাহ পার করি নাই, তারপরে পরপরই দেখলাম যে বিভিন্ন অর্গানাইজেশন খিচুড়ির ডেকচি নিয়ে দাঁড়িয়ে গেছে ত্রাণ দেওয়া। মানে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কি এতটাই খারাপ, মানে আপনি নিজেও মনে করেন কিনা? ধন্যবাদ। আমি প্রথমটার উত্তর দিই যে এখন সিন্ডিকেট করার কিন্তু কোনো সুযোগ নেই, কারণ আমরা ঢাকা শহরের কথা বলছি, আপনি ঢাকা শহরটা নিশ্চয়ই আপনি এই ঢাকা শহরটা একটু ঘুরে দেখবেন, রাতে দেখবেন, দিনে দেখবেন। যে জেলা প্রশাসককে আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি যে তালিকা করে তালিকাভুক্ত উপকারভোগীদের বাড়ি বাড়ি এই ত্রাণটা পৌঁছে দিতে হবে। রাস্তাঘাটে দাঁড়িয়ে ত্রাণ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই বা নেওয়ার সুযোগ নাই। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাইরে ব্যক্তিগত উদ্যোগে, কোন সংগঠনের উদ্যোগে, এনজিওদের উদ্যোগে এরকম ভাবে আমরা দিতে দেখেছি, রাস্তায় দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে অনিয়ম করে দেওয়া, এটা আমরা দেখেছি। সেটা দেখে আমরা আবার নির্দেশনা দিয়েছি জেলা প্রশাসকদের কাছে। সেটা মার্চ মাসের 29 তারিখে আমরা নির্দেশনা দিয়েছি এবং 2 তারিখে দ্বিতীয়বারের মধ্যে নির্দেশনা দিয়েছি যে ব্যক্তিগতভাবে বা কোনো সংগঠন যদি ত্রাণ সরবরাহ দায়িত্ব নেয় তাহলে তাদেরকে অবশ্যই জেলা প্রশাসকের সমন্বয় করতে হবে, জেলা প্রশাসকের নিয়ে তালিকাভুক্তদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। কোনো মাঠে সমাবেশ বা লাইনে দাঁড়িয়ে যেন এই তৎপরতা চালানো না হয়। এটা সারা বাংলাদেশে মোটামুটি কার্যকর হয়েছে, তবে ঢাকা শহরে এখনো অভিযোগ আসছে কোথাও কোথাও। মানে আমরা অনেকে এটাকে নাম দিয়েছেন সেলফি ত্রাণ। এই সেলফি ত্রাণ তো বাংলাদেশের ভাবমূর্তিটা, ইমেজটাকেও নষ্ট করছে। আপনারা সেটার ব্যাপারে সমন্বয়, সেটার ব্যাপারে আমরা কড়াকড়ি নির্দেশ দিয়েছি, প্রয়োজনে আইনের আওতায় আনতেও বলা হয়েছে। আচ্ছা, অন্যান্য অনেক বিষয় আপনার কাছে জানবার আছে, একটা বিরতির পরে ফিরছি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় অপচয় করোনা এই শিরোনামে আমরা কথা বলছি। একটু গাজীপুরে যেতে চাই। গাজীপুর এবং নারায়ণগঞ্জে যে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে আজকে, সেটার আনুষ্ঠানিকতা একটা ছিল, কিন্তু আসলেই কি আজকে নাকি তার আগে থেকে আসা শুরু করেছে? এবং গাজীপুর
গাজীপুর আমরা জানি যে ওটা শ্রমিক ঘন এলাকা। আমার সহকর্মী মাসুমের কাছ থেকে আমি একটু জানতে চাইছি যে গত কয়েকদিন ধরে আপনারা কি লক্ষ্য করছেন ওখানকার কলকারখানাগুলো, যেটার কথা বলছিলাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো? মুন্নি, আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাধ্যুষিত এলাকা। আপনি বললেন গাজীপুরে 2072টি শিল্প কারখানা রয়েছে, পোশাক তৈরি কারখানা, যেটি শিল্প পুলিশের হিসাব মতে। এর মধ্যে আজকে আমরা দেখেছি যে 554টি কারখানা খোলা হয়েছে। যদিও আজকে খোলার কথা, কিন্তু গাজীপুরে কিন্তু 3 দিন আগে থেকে এই কারখানাগুলো খোলা হয়েছে। এর মধ্যে যে 2072টি কারখানার কথা বললাম, এর মধ্যে 1814টি কারখানাতে বেতন পরিশোধ করা হয়েছে, আর বাকি 258টি কারখানাতে এখনো কোনো বেতন ভাতা পরিশোধ করা হয়নি। যে কারণে আপনি দেখেছেন যে গত 3 দিন যাবৎ গাজীপুরে কিন্তু এই গার্মেন্টস কারখানার শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয়। গতকালকেও আমি দেখেছি যে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 10টি গার্মেন্টসের শ্রমিকরা এসে একসাথে জড়ো হয়েছে। সেখানে এই যে করোনার মধ্যে তারা 10টি গার্মেন্টসের হাজার হাজার শ্রমিক আসলো, যেখানে কোনো সামাজিক দূরত্ব তো বজায় রাখার দূরের কথা, শারীরিক দূরত্ব তারা বজায় রাখেনি। ফলে এই যে করোনা নিয়ে যে ভীতি মানুষের মধ্যে, সেটা নিয়েও কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে মানুষের মধ্যে, যে এই যে গার্মেন্টস কারখানার শ্রমিকরা এইভাবে আসলো, তারা এইভাবে রাস্তায় নেমে তারা বিক্ষোভ মিছিল করলো, তাহলে সেইখানে কি করোনা সংক্রমণ হবে একটা জিনিস, যে কোন মাসের বেতন তারা পেয়েছে, এবং এর মধ্যে গত সপ্তাহেও আমরা সাভার এবং গাজীপুরেরও কয়েকটা এলাকায় কিছু গার্মেন্টসের সামনে অনেক শ্রমিকদের জড়ো হতে দেখেছি। তারা তাদের পুরনো, এবং নারায়ণগঞ্জের অবস্থা তো আপনি নিশ্চয়ই জানেন, সেদিন নারায়ণগঞ্জে অনেক শ্রমিকরা বের হয়ে এসে তারা মার্চ মাসের বেতন চাইছিলেন। তো একটু কি আমাদের জানাতে পারবেন কোন মাসের বেতনের জন্য তারা কোন মাসের বেতন পেয়েছেন, কোন মাসের বেতন চাইছেন? কোন কারখানাতে 2 মাসের বেতনও বাকি আছে, আর কোন কারখানাতে মার্চ মাসের বেতনে যে এপ্রিলের 7 তারিখে দিয়েও দেওয়া হয়েছে, এরকমটি আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু এই যে 258টি কারখানা যেখানে বেতন দেওয়া হয়নি, তারা মার্চ মাসের বেতন আছে, সেখানে ফেব্রুয়ারি মাসের বেতনও আছে, অনেকের অর্ধেক বেতন আছে, অর্ধেক দেওয়া হয়নি, এইরকম কিন্তু তারা আমাদের কাছে বলেছে। আর বিভিন্ন গার্মেন্টস কারখানা, আজকে আমি সকালে গিয়েছি, এখানে নিয়ে এসছেন, আর বাকি যারা আসতে পারেননি তাদেরকে আসার প্রয়োজন নেই, এবং তারা চাকরি যাবে না এই ধরনের দুশ্চিন্তা যেন তারা করেননি, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে নিরাপদ দূরত্ব বা কারখানার ভিতরে রেখে করানো হচ্ছে, কিন্তু সকালে যখন আমরা কারখানার সামনে গেলাম তখন দেখেছি যে রিক্সাতে যেখানে 2 জন বসে আসতে হয়, সেখানে তারা আসে হলো 3 জন, 4 জন, 5 জন। অর্থাৎ সেইখানে সামাজিক দূরত্ব তো তারা বজায় রাখেনি। এই যে শ্রমিকরা আসতেছে, আসার পরে যেহেতু লকডাউন গাজীপুরে 5 তারিখ পর্যন্ত কিন্তু শতভাগ লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু এই লকডাউন উপেক্ষা করে যে শ্রমিকরা আসছে কারখানায়, সেইখানে কিন্তু জনমনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এই শ্রমিকদের মধ্যে থেকে আবার যে করোনা ভাইরাসে সংক্রমিত হবে কিনা। গাজীপুরের অবস্থাও খুব একটা ভালো নয়, মানে করোনার আক্রান্ত। জি হ্যাঁ, গাজীপুরের মেয়র নাকি বলেছেন মসজিদ খুলে দিতে। মাসুম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মেয়র নাকি মসজিদ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। হ্যাঁ, মেয়রের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, আমরা এখানে কানেক্ট হওয়ার আগে। মেয়র যেটি বলেছেন যে অনেক মুসল্লি তার কাছে গিয়েছিলেন যে হাট বাজার খোলা, গার্মেন্টস খোলা, তাহলে এই মসজিদটা যে বন্ধ রয়েছে আমরা খুলবো কিনা। মেয়র কিন্তু দায়িত্ব নেননি। তিনি বলেছেন যে নিজ নিজ দায়িত্বে আপনারা যদি পারেন আপনারা খুলে নেবেন, এই ক্ষেত্রে আমি কোনো নির্দেশনা দিব না এবং আমি কোনো লিখিত কোনো আদেশ জারি করব না। যে কারণে অনেকেই এটাকে বিভ্রান্তি ছড়িয়েছে যে মেয়র খোলার আদেশ দিয়েছেন। মেয়র কিন্তু আমাকে যেটি বলেছেন সেটা বলেছেন যে আমি নিজ দায়িত্বে খুলতে বলেছি, যদি আপনারা নিজ নিজ দায়িত্ব নেন তাহলে খুলতে পারেন, আমি কোনো দায়িত্ব নেব না এবং আমি কোনো লিখিতভাবে আদেশ দেব না। এইরকম অনেক ধন্যবাদ মাসুম। আমি একটু গাজী নাসিরউদ্দিন আপনার কাছ থেকে ছোট্ট করে শুনে নিতে চাই। অনেক ধরনের অপচয়ের কথা শুনলাম, এই দুর্বলতা, অজুহাতের অপচয়, এই লকডাউন সময়ের অপচয় তো বটেই, লকডাউনটি হয়েছে কি হয়নি সেটা নিয়েও তো এখন একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে থাকবে সবসময়। আর এই যে সিস্টেমটা এই কয়দিন ধরে যা যা অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি আমরা, এখানে কি রাজনৈতিক অপচয় কিছু হয়েছে? তা তো বটেই।
রাজনীতির অপচয় মানে রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আমরা বলবো সেটা হয়নি সেই অর্থে রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনৈতিক কর্মকাণ্ড বলতে তো নিশ্চয়ই মিছিল মিটিং আর মিছিল মিটিং, এটা। অনেকগুলো সেটাকে সাংবাদিক বলছি, আর কিন্তু সামনে অনেকগুলো মাইক, তা তো আর নয়। ধরেন যদি একটা ইয়েতে ধরি আমরা, এটা বিশ্ব রাজনীতিতে কিন্তু একটা বড় ধরনের হচ্ছে তোলপাড় চলছে এবং অনেকেই ধারণা করছেন যে 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 ওয়ার্ল্ড অর্ডার যেটা আছেন, যে আমেরিকা 1 নাম্বার, আরেকজন 2 নাম্বার, যে এই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম, এই ব্যবস্থাটা বোধহয় আর থাকবে না এই করোনা পরবর্তী বিশ্বে। তারপর আমাদের দেশে ধরেন হচ্ছে আরেকটা বড় ব্যাপার, যে আমি তো প্রায় সময় বলি যে করোনা সংক্রমণের কারণে হচ্ছে বাংলাদেশে একটা বড় যেটা আন্দোলন করে বিএনপি অনেকদিন পারছিল না, খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। তারপরে আমরা দেখেছি বঙ্গবন্ধুর একজন খুনি ধরা পড়েছেন, আরেকজন ধরা পড়ার খবর আমরা পেয়েছি এবং একজনের ফাঁসি অলরেডি কার্যকর হয়েছে। তো সেগুলি নিয়ে সেরকম রাজনৈতিক উত্তাপ বলতে আমরা যেটা বুঝি সেইটা না, আমরা তো দেখলাম যে যে কোনো মানে তবে আরেকটা যে অপচয় যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের যারা নির্বাচিত যে প্রতিনিধি, জনপ্রতিনিধি, সেটার কথা বলছিলাম, তারা আমি বলতে চাই যে তারা একেবারে শীতনিদ্রায় চলে গেছেন। তাদের বেশিরভাগই হচ্ছে গুটি কয়েক ছাড়া কারোই অস্তিত্ব আসলে টের পাওয়া যাচ্ছে না। মানে এবং শুরুর দিকে যেভাবে ত্রাণ নিয়ে যে অভিযোগ উঠছিল এবং এর বাড়ি ওর বাড়ি, এই মেম্বার, এই সেটা স্থানীয় সরকারের একেবারে নিচের দিকের যারা ইউপি চেয়ারম্যান মেম্বার তাদের বিরুদ্ধে, মানে এটা একটা ঐতিহাসিকভাবে আমাদের সংস্কৃতির সমস্যা যে কিছু ত্রাণ পেলে এরকমই কি করোনার সময় এই অভিজ্ঞতা তো আসলে করোনার অভিজ্ঞতা তো আর বন্যা জলোচ্ছ্বাস নয়, এটাকে ঐতিহাসিক ধারাবাহিকতা দিলে হবে না। আর সেই সময় বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের স্ট্যাটাস আলাদা। এরকম একটা সময়ও মাত্র করোনা তখন শুরু হয় নাই, তখনও স্থানীয় প্রতিনিধিরা রাজনৈতিকভাবে যারা নির্বাচিত তারা যেভাবে ত্রাণ চুরির অভিযোগ উঠছে সেগুলি আছে। কিন্তু সব সময় আমরা আমাদের রাজনীতিবিদরা তাদের যে হচ্ছে মানে এটা কি নিষ্ক্রিয়তা, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। মানে আমি একজন একেবারে মানে আমার এটা ব্যক্তিগত মতামত আর কি বলছি, মানে করোনা পরবর্তী সময়ে নানান রকমের তারা হয়তো বলবেন যে সামাজিক দূরত্ব মেনটেন করছি কিংবা এই করছি ওই করছি, কিন্তু তাদের দৃশ্যমান তৎপরতা, যে দেশে যে ধরেন 330 জন এমপি আছেন, তারপরে আমাদের যে এখন কর্মতৎপর কয়েকজন মন্ত্রীবাদে বিশাল একটা মন্ত্রিসভা আছে, তারপরে বিভিন্ন সময় মেয়ররা আছেন যারা অত্যন্ত পাওয়ারফুল। হ্যাঁ, ঢাকার মেয়ররা যদি বলেন, চট্টগ্রামের মেয়র, তারা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, বাংলাদেশের মন্ত্রীর চেয়ে কম না, এবং তাদের হচ্ছে আধিপত্য অনেক বেশি, যদিও আসলে তাদের ক্ষমতা কতটুকু সেটা আমরা দেখি না কার্যক্রমে। তো তাদের নিষ্ক্রিয়তাটা সবগুলি এইসব জিনিসগুলি কিন্তু মানুষ অভিযোগ তুলছে। আর আরেকটা অভিযোগ তুলছে না, ঠিক সময় তুলবে হয়তো বা অথবা ভুলে তুলছে। আমি এখানে যে ত্রাণমন্ত্রী আছেন ওনাকে সরকারের প্রতিনিধি হিসেবে আমি একটা জিনিস আসলে জানতে চাই, সেটা হচ্ছে আমরা যেটুকু বুঝছি এখন যে আমাদের করোনা সংক্রমণের গ্রাফটা, এই যে হচ্ছে কার্ভটা একটু ঊর্ধ্বমুখী। তো এই কালকে 497 জন, আজকে 549 জন, কালকে কীরকম ফিগার আসে আমি জানি না। তো এই সময়টাতে আমরা ধরে নিলাম, আমরা বুঝছি যে সরকার লকডাউন আসলে শিথিল করে দিয়েছে। সরকার যদি কখনো বলে না যে তারা লকডাউন শব্দটি ইউজ করেন বা ব্যবহার করে নাই, তারপর আমরা ধরেছিলাম সেটা লকডাউন। এখন হচ্ছে এই সময়টাতে সংক্রমণ বাড়লে, ধরে নিচ্ছি বাড়বে, কারণ কার্ভটা যেহেতু ঊর্ধ্বমুখী, বাড়লে সরকার কি ব্যবস্থা নেবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেহেতু বলছি আমাদের এখানে আমাদের হচ্ছে এফবিএস এর সাবেক প্রেসিডেন্ট বলেছেন যে এইভাবে আমাদের আসলে সবকিছু ধীরে ধীরে খুলে দিতে হবে। আমরাও কিন্তু সবাই একমত যে অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছু স্বাভাবিক করে নিয়ে আসতে হবে। এবং দেখবেন হচ্ছে ইউরোপ কিংবা আমেরিকা, তারা যে আস্তে আস্তে লকডাউন খুলে, কালকে কিন্তু ইতালি বলেছে তারা
কি কি ভাবে একটা বড় জি, রোড ম্যাপ আমরা- দিয়েছে, তারা জি। কি কি ভাবে খুলে দিবে আর কি। জি, আমরা যে অভিজ্ঞতাটার মধ্যে গেলাম যে গার্মেন্টস কিছু কিছু খুলে দেওয়া হ্যাঁ। ইত্যাদি, এবং আর ইফতার দোকান খুলে দিচ্ছি, এবং ইফতার খুলে দিচ্ছি, ইফতার খুলে আরো দিচ্ছি খুলে ইত্যাদি, দিচ্ছি। মানে এখন আমি এটাই যেটা কি জানতে চাই, পদ্ধতি? তাহলে হচ্ছে এই যে প্রথমত কার্ভটা যদি আরো উপরের দিকে যায়, সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিবে? আর যদি কার্ভ নিচের দিকে যাওয়া শুরু করে, মানে তাহলে সরকারের রোড ম্যাপটা কি, যে মানে লকডাউন লকডাউনটা থেকে, আসলে কেমন করে খোলা, হ্যাঁ লকডাউন থেকে বেরিয়ে আসার কেমন exit করে খোলা? route টা আসলে। আমরা ডাক্তার এনামুর রহমানের কাছ থেকে খুব ছোট করে শুনতে চাই এই বিষয়টি। কার্যক্রম বা গতিশীল হবে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেওয়া হয় নাই। যেটুকু আপনারা দৃশ্যমান, যে শিল্প কারখানাগুলা, পোশাক শিল্পগুলা খুলে দেওয়া হয়েছে, আজকে রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে। এটা আহ, এটা তো এমন একটা সমস্যা যে আগের কোনো অভিজ্ঞতা নাই। এখন পরিস্থিতি শিখিয়ে দিবে যে, বা অবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা জি। ভবিষ্যতে কোন মানে ভাবে অবস্থা আরেকটু পরিচালিত যদি হবো। মানে কার্ভটা যদি আরেকটু ঊর্ধ্বমুখী হয়, তখন কি কোনো আরো তখন হয়তো আমরা পিছন দিকে আবার ফিরে আসতে পারি, আবার হয়তো লকডাউন জোরদার করতে পারি, চিকিৎসা আচ্ছা, ব্যবস্থার উপর আচ্ছা। আরো জোরদার করতে হবে। আর যদি কমে আসে, তাহলে আমরা যে গতিতে লকডাউন শিথিল হচ্ছে, সেই গতিতে হয়তো আমরা এগিয়ে যে একেবারে সম্পূর্ণ স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করতে পারি। মানে আপনি তো একজন ট্রেন্ড বাই একজন ডক্টর, একজন পেশাজীবী, একজন চিকিৎসক, তো আমি সেখান থেকে আপনাকে বলবো যে এই সময়টা তো আসলে সংক্রমণের পিকে এখনো যাইনি আমরা, তাহলে কেন হচ্ছে আমরা এই সময়টায় লকডাউনটা শিথিল করে দিলাম? এটা আপনার ব্যক্তিগত মতামত দিলেও আমি শুনবো। আমরা মতামতটা বিরতির পরে এসে শুনবো। আমাদের সঙ্গে যারা আছেন আলোচকরা নিশ্চয়ই থাকবেন। একটা ছোট্ট বিরতি। অপচয় করোনা নিয়ে কথা বলছি, একেবারে শেষ ভাগে আমরা আছি। ডাক্তার এনামুর রহমান, আপনার ডাক্তার এনামুর রহমান হিসেবে আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই সময়টা যে লকডাউন আমরা করলাম, অনেকদিন বন্ধ রাখা হলো, লকডাউনটা হলো না, যেটা এক অর্থে একে আজাদে বিসিসিআর সাবেক সভাপতি তিনি যেভাবে ব্যাখ্যা করলেন, আপনার কি মনে হয় এই লকডাউনের টাইমটাই কি অপচয় হলো? না, লকডাউন তো এর আগে এই আজকে এই আসনে অনেক সম্মানিত অতিথিরা বলেছেন যে লকডাউনটা করাতে সংক্রমণ কম হয়েছে। আচ্ছা, আর যদি চিকিৎসক হিসাবে বলতে বলেন, তাহলে বলবো যে এখন যেহেতু আমাদের এই পিকে আছে, তাহলে এই শিথিলতাটা আমাদের আর কয়েকদিন পরে করলে আরো ভালো হতো। মানে আমরা অতি সাবধানে, অতি ভয়ে আরো অনেক আগেই আমরা লকডাউন করে ফেলেছি, যে সেটা কতদিনের অপচয় করেছি আমরা। না না না, লকডাউনটা ঠিক সময় করা হয়েছে। আচ্ছা, যে কারণ আমাদের 8 মার্চে প্রথম ডায়াগনোসিস হয়েছে। জি, সেটা কতদিনের অপচয় করেছি আমরা। 8 তারিখে এই প্রথম রোগ শনাক্ত হয়, তারপরে 26 তারিখ থেকে আমরা এই ছুটিটা দিয়েছি। এটা আমরা ঠিক সময় মতো দিয়েছি, এবং এটা দিতে পারছি বলে আমরা সংক্রমণের হারটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং কিন্তু এখন যেহেতু আমরা গত 2 দিনে দেখছি যে এটা পিকটা উপরের দিকে, আমাদের আরো কিছুটা সময় আরো কঠোরভাবে এই ছুটিটা, ঘরে থাকা কর্মসূচিটা বাস্তবায়ন করা দরকার ছিল। কিন্তু এখানে যদি শিল্প, অর্থনীতি এগুলো দেখতে চান এবং সারা বিশ্বের সাথে তুলনা করে যদি কর্মসূচি গ্রহণ করতে বলেন, তাহলে আমাদের বিসিসিআই সাবেক সভাপতি জনাব আজাদ সাহেব যেটা বলছেন, সেটাকেও কিন্তু আবার একেবারে এড়িয়ে যাওয়া যায়। আচ্ছা, ডক্টর নাজনীন, শেষ মন্তব্য। জি, কিন্তু আমি একটুখানি বলে নেই, অপচয় কথা তো বলছে যেটা আসে নাই, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সঠিকভাবে বিভিন্ন জায়গায় তালিকা প্রস্তুত করার প্রক্রিয়া চলছে এবং যুক্তিসঙ্গত, এবং সেই প্রক্রিয়ায় যখন তাঁতিদের, যারা তাঁতি আছেন, তাদের একটা তালিকা হচ্ছে। উদাহরণ হিসেবে বলছি, মাত্র 2019 সনে তাঁত বোর্ড, 19 সনে বাংলাদেশ পরিসংখ্যান একটা পুরো দেশের তাঁত সুমারি করেছে, যার রিপোর্টটা মাত্র বের হয়েছে 2019-এ।
তার মানে সারা দেশের সকল তাঁতিদের ডেটা কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাছে আছে। সেই অবস্থায় কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তাঁত বোর্ড আবার নতুন করে এই তালিকা করছে। দেখেন, এই পরিসংখ্যান ব্যুরোর ওই কাজ করতে আমার জানা মতে 7 কোটি টাকার প্রকল্প ছিল ওটা। এখন তাহলে নতুন করে আবার তালিকা করছে, এতে সময় নষ্ট হচ্ছে এবং আবার কিন্তু করে রিসোর্স যাচ্ছে। এইরকম বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে সবাইকে মিলে আমাদের কাজ করতে হবে, অপচয় রোধ করতে হবে। সেই জায়গায় এরকম যেখানে যেখানে মানে কাজ হয়ে আছে সেইগুলো আমরা ব্যবহার করছি না। ব্যুরো অফ স্টেট পরিসংখ্যান ব্যুরোই তো হচ্ছে আমাদের মেইন ডেটার উৎস। তাদের কাছে সদ্য সমাপ্ত তাঁতিদের একটা সুমারি থাকা, কেন আমরা নতুন করে আবার তাঁতিদের তালিকা করতে যাচ্ছি, এটা আমার কাছে বোধগম্য নয়। আমি যেটা বলতে চাই যে যেটা স্যার বলছিলেন যে যেখানে যেখানে যা কিছু দরকার নাই, আমার যেখানে N95 মাস্ক পরার দরকার নেই সেখানে আমরা পরবো না, কিন্তু আমাদের সীমিত সম্পদের যে সর্বোচ্চ ব্যবহার এখন এই মুহূর্তে সেই অপচয় রোধ করার দিকে নজর দিতে হবে। আমি মনে করি না যে লকডাউনটা আগে শুরু হয়েছিল এবং এটার প্রয়োজন ছিল, এটাও আমি মনে করি, কিন্তু এই মুহূর্তে যখন আমরা পিকে উঠছি আমি মনে করি যে এখন হয়তো আমরা আরেকটু সময় নিতে পারতাম, আরো 2টা সপ্তাহ অবজার্ভ করে নিতে পারতাম। তবে আজাদ ভাই আমাদের FBCCI এর সাবেক প্রেসিডেন্ট, উনি একটা ভালো কথা বলেছেন যেটা আমিও অনেক জায়গায় বলছি, সেটা হচ্ছে কুটির শিল্প যেগুলো আছে, ছোট ছোট শিল্প যেগুলো আছে, তাদের কিন্তু অত স্বাস্থ্য ঝুঁকি নাই। তারা এখন যে সংকটটায় আছেন, তারা র মেটেরিয়াল পাচ্ছেন না আর পণ্য বিক্রি করতে পারছেন না। এই জায়গায় যেটা সাম্প্রতিক সময়ে বলাও হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলছেন যে সাপ্লাই চেইন, অর্থাৎ তারা যেন তার পণ্য বিক্রি করতে পারেন, সেই সরবরাহ চেইনটা সত্যিকার অর্থে যদি ঠিক করা যায় তাহলে খুলতে হলে আমি মনে করি এই ছোট উদ্যোগগুলো আগে খোলা উচিত। আর পোশাকের ক্ষেত্রে দেখা দরকার ছিল। অনেক ধন্যবাদ। আমি প্রধানমন্ত্রী SDG বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কের কাছ থেকে শেষ মন্তব্যটি শুনবো। স্যার, বাংলাদেশ সরকার যে প্রণোদনাটি ঘোষণা করেছে বিশেষত এই শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প সবগুলোর জন্য, আমি মনে করি এটা খুব সময়োচিত একটা পদক্ষেপ হয়েছে। পৃথিবীর অনেক দেশই আপনারা জানেন, এটা USA বলেন, ইন্ডিয়া বলেন, তারা $1 ট্রিলিয়ন ইনসেন্টিভস প্যাকেজ ঘোষণা করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে এই প্যাকেজটি ঘোষণা করেছেন অত্যন্ত দূরদর্শী একটি পদক্ষেপ হয়েছে। এটি যদি আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে যার প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন, এটা যদি আমরা দিতে পারি তাহলে পরে করোনা পরবর্তী অর্থনৈতিক চাকা যথার্থ চলমান থাকবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। করোনা অপচয়ের শুধু একটু বলতে চাই যে নানান সেক্টরের অপচয় নিয়ে কথা বললাম আমরা। অজুহাতের অপচয় করেছি, সময়ের অপচয় করেছি, দুর্বলতার অপচয় করেছি, সুযোগেরও অপচয় করেছি, আর মাস্ক, পিপি, ত্রাণ ইত্যাদি সেগুলোর অপচয়ের তো কোনো কথাই নেই। তার সকল কিছুর পিছনে একটাই যুক্তি, করোনা একটা নতুন ফেনোমেনা, এটা গোটা বিশ্বেই নতুন করে আমরা শিখছি, প্রতিদিনই শিখছি, কিন্তু এরকম একটি বাস্তবতায় বারবারই বলতে হয় কত সময় লাগবে আমাদের আসলে এগুলো শিখতে এবং কারেকশন করতে। সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, ডক্টর নাজনীন যেমন করে বললেন যে কিছু করা কাজ আছে সেগুলো দিয়ে শুরু করা যায়, সেগুলো না করে আবার নতুন করে করে অনেক কিছু অপচয় করছি। স্বনির্বন্ধ অনুরোধ যেটি, অপচয় করো না। অনেক ধন্যবাদ।